ধরুন আপনি যে এলাকায় থাকেন সেখান থেকে কিছু মহিলা একে একে নিখোঁজ হতে শুরু করলো। কেউ, এমনকি পুলিশ পর্যন্ত, সেই মহিলারা কোথায় গেল, তারা কেমন আছে, আদৌ বেঁচে আছে কিনা কিছুই জানতে পারল না। এবং হঠাৎ করেই একদিন আপনি জানতে পারলেন এই মহিলাদের নিখোঁজ হয়ে যাওয়ার পিছনে রয়েছে আপনারই প্রতিবেশী অথবা আপনারই চেনা কোনো একজন মানুষ। আপনার কেমন লাগবে? এমনই একটা ঘটনা ঘটেছিল কেরালার একটি ছোট্ট শহর চেরথারার পল্লীপুরামে একটা 2.5 একরের ওপর স্থিত হেরিটেজ বাংলোকে কেন্দ্র করে। সেই হেরিটেজ বাংলোর ঠিক পাশেই একটা পুকুর ছিল যেখানে নাকি ক্যাটফিশ বা যাকে বাংলায় মাগুর মাছ বলে, সেই মাগুর মাছ চাষ করা হতো। এছাড়া সেই বাংলোটিকে কেন্দ্র করে বেশ কিছু বড় বড় গাছের বাগান ছিল এবং বাগিচা কৃষিও করা হতো সেই বাড়িটার মধ্যে। সেখানে থাকতেন এম সেবাস্টিয়ান বলে একজন 68 বছর বয়সের বৃদ্ধ ভদ্রলোক, এবং তার সঙ্গে থাকত অসংখ্য লাশ, সেই সমস্ত মানুষের লাশ যারা পৃথিবী থেকে হঠাৎ করেই একদিন উধাও হয়ে গিয়েছিল এবং যাদের মৃত্যুর খবর আসতে সময় লেগেছিল 19টা বছর। নমস্কার, আমি অর্ণব, আপনারা শুনছেন অপরাধ সূত্র। এখানে আমরা গল্প শোনাই না কোনো বইয়ের পাতা থেকে কল্পনা মিশ্রিত গল্প না, বরঞ্চ সরাসরি পুলিশের খাতা থেকে। কেন অতগুলো লাশ নিয়ে ঘর করছিলেন বৃদ্ধ সেবাস্টিয়ান? কিভাবে তার কাছে পৌঁছলো অতগুলো মৃতদেহ? ঘটনাটা জানতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে বেশি দূরে না, এই 2024 সালের ডিসেম্বর মাসে। বছর 45-এর জ্যান ম্যাথিউ। প্রতিবেশীরা তাকে জয়নাম্মা বলে ডাকতেন। তিনি প্রতিদিনের মতো সেদিনও যোগা ক্লাসে যাবার জন্য বাড়ি থেকে বেরোন এবং তারপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যায় না। বেশ কিছুদিন পরে প্রতিবেশীদের চোখে পড়ে যে জয়নাম্মা মিসিং। তারা তার বাড়িতে যান, বাড়িতে তাকে খুঁজে পাওয়া যায় না। তারা তখন আশেপাশের অঞ্চলে বিভিন্ন মানুষকে প্রশ্ন করেন, কেউই জয়নাম্মার কোনো হদিস দিতে পারেনি। তখন কয়েকজন ক্লোজ প্রতিবেশী তার স্বামী আপ্পাচ্চানকে ফোন করেন। আপ্পাচ্চান আলাদা থাকতেন, কর্মসূত্রে তিনি আলেপ্পিতে থাকতেন। জয়নাম্মা থাকতো চেরথালার বাড়িতে একা। তার সম্পত্তির পরিমাণও নেহাত কম ছিল না, তিনি যথেষ্ট ভালোভাবেই থাকতেন। আপ্পাচ্চান বলেন যে তার সঙ্গেও জয়নাম্মার বেশ কিছুদিন যোগাযোগ হয়নি। জয়নাম্মা কোথায় গেছে সেই খবর তিনিও দিতে পারেন না। প্রতিবেশীরা তাকে এও জিজ্ঞেস করেন যে আপনি কি জানেন যে জয়নাম্মা কোথায় যেতে পারেন? প্রতিবেশীদের কথা শুনে তার সন্দেহ হয়। তিনি কোট্টায়াম থানায় গিয়ে তার স্ত্রীর মিসিং রিপোর্ট করেন। পুলিশ সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করে। তারা প্রথমেই জয়নাম্মার কল রেকর্ড বার করে। সেই কল রেকর্ডে একটি নাম্বার এক্সেপশন হিসেবে দেখা যায়, কারণ সেই নাম্বারটিতে বেশ কয়েকবার জয়নাম্মা ফোন করেছেন এবং সেই নাম্বারটি থেকেও জয়নাম্মার কাছে বেশ কয়েকবার ফোন এসেছে। এই নাম্বারটি কার, পুলিশ তদন্ত করতে গেলে জানতে পারে যে নাম্বারটি সেবাস্টিয়ান সিএম এর। 68 বছর বয়সের বৃদ্ধ সেবাস্টিয়ান সিএম কোট্টায়ামেরই বাসিন্দা এবং তিনি সেখানকার একজন ফেমাস রিয়েল এস্টেট এজেন্ট। এরপর তদন্ত ভার যায় কোট্টায়াম ক্রাইম ব্রাঞ্চের হাতে। ক্রাইম ব্রাঞ্চ তদন্তের শুরুতেই ফোন লোকেশন চেক করে। দেখা যায় যে জয়নাম্মা যখন নিখোঁজ হয় তখন তার লাস্ট ফোন লোকেশন ছিল সেবাস্টিয়ানের বাড়ির সামনে। পুলিশ যত তাড়াতাড়ি হয় সেবাস্টিয়ানের বাড়ি যায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে। সেবাস্টিয়ানকে তারা জিজ্ঞাসা করে তিনি জয়নাম্মাকে কিভাবে চিনতেন এবং জয়নাম্মা তার বাড়িতে কেন গিয়েছিল। সেবাস্টিয়ান বেশ শান্ত শিষ্টভাবেই প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন এবং তার মুখে কোনো ভয়ের চিহ্ন পুলিশ দেখতে পায়নি। এবার তিনি একজন 68 বছর বয়স্ক বৃদ্ধও ছিলেন। তিনি যে কোনো অপরাধ করতে পারেন তার কথাবার্তাতেও বোঝা যাচ্ছে না এবং তার বয়সটাও, অত বয়স্ক একজন মানুষ কাউকে খুন করেছে এটা তো ভাবতে গেলেও আমাদের কীরকম একটা লাগে, তাই না? পুলিশও প্রথমে ভাবতে পারেনি, কিন্তু তারপর তার এই অতিরিক্ত শান্ত ভাব, এতটা নম্র ভাব পুলিশের মনে সন্দেহ জাগায়। তাদের তো অভিজ্ঞতা রয়েছে, যারা বেশি ভালো মানুষই দেখায় তারা, যাই হোক এই ব্যাপারে আমি বেশি ডিটেলসে যাব না। কিন্তু তার উপর পুলিশের সন্দেহ হলেও পুলিশ তাকে বিশেষ কিছু করতে পারেনি, কারণ তার এগেনস্টে কোনো প্রমাণ ছিল না। তাকে সাধারণ জিজ্ঞাসাবাদ করেই ছেড়ে দেওয়া হয়।
এবার তাকে ছেড়ে দিতে হলেও পুলিশের সন্দেহের তো একটা নিরসন প্রয়োজন, তাই তারা তার প্রতিবেশীদেরকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। প্রতিবেশীরা জানায় যে হ্যাঁ, বুড়োটা এমনিতে ভালোই, কিন্তু তার আচরণ একটু অদ্ভুত। মানে তিনি নাকি রাত্রিবেলা বাড়ির মধ্যে গর্ত খুঁড়তেন, এটা নাকি অনেক প্রতিবেশী দেখেছে। এবং প্রতিবেশীরা আরও জানায় যে তিনি যে পুকুরটায় ক্যাটফিশ চাষ করতেন, সেই পুকুরটায় মাঝে মাঝেই বিকেলের দিকে গিয়ে একভাবে পুকুরটার দিকে তাকিয়ে থাকতেন। পুলিশের সন্দেহ আরও দৃঢ় হয়। তারা বাড়িটার সার্চ ওয়ারেন্ট বার করে এবং পুরো বাড়িটা তন্ন তন্ন করে খুঁজে দেখতে থাকে। তদন্তের সময় পুলিশ দেখতে পায় যে বাড়িটা ছিল বাংলো প্যাটার্নের আধুনিক বাড়ি। সেখানে ভিতরে টয়লেট রয়েছে, কিন্তু তার সঙ্গে পুকুরের পাশে আলাদা করে একটা বাথরুম তৈরি করা হয়েছে। পুলিশ সেই বাথরুমে যায় এবং সেই বাথরুম থেকে তারা রক্তের দাগ খুঁজে পায়। এছাড়া বাথরুমটার মধ্যে একটা অদ্ভুত মরা পচা গন্ধ ছিল, যেটা সাধারণত মানুষের মৃতদেহ পচলেই কোনো জায়গা থেকে পাওয়া সম্ভব। পুলিশ গন্ধের তো কিছু করতে পারে না, কিন্তু সেই রক্তের স্যাম্পল কালেক্ট করে ফরেন্সিক ডিপার্টমেন্টে পাঠায় জায়নাম্মার ডিএনএর সাথে সেই রক্তের ডিএনএ ম্যাচ করার জন্য। ডিএনএ পরীক্ষার রিপোর্টে দেখা যায় যে জায়নাম্মার সঙ্গে বাথরুমে পাওয়া ওই রক্তের ডিএনএ 100% ম্যাচ করছে। সুতরাং পুলিশের হাতে একটা প্রমাণ আসে। তাদের সন্দেহ আরও দৃঢ় হয়। তারা সঙ্গে সঙ্গে ওই যে পুকুরটায় তিনি মাগুর মাছ চাষ করতেন, ওই পুকুরটা থেকে জল বার করে দেন এবং একটা জেসিবি নিয়ে আসেন। সেই জেসিবি দিয়ে পুকুরের পাঁক সরিয়ে সেখান থেকে 20টা মানুষের হাড় এবং একটা খুলি খুঁজে পান। এছাড়া খুঁজে পেয়েছিলেন বেশ কিছু লেডিস হ্যান্ডব্যাগ, দাঁতে লাগানো ক্লিপ, এছাড়া মহিলাদের পোশাকের টুকরো, এই সমস্ত কিছু। এসব উদ্ধারের পর পুলিশ আবার সেবাস্টিয়ানকে জেরা করে। এবার জেরার মুখে সেবাস্টিয়ান স্বীকার করে নেয় তিনি জয়নাম্মাকে খুন করেছেন। কিন্তু পুলিশের যেটা অদ্ভুত লাগে সেটা হচ্ছে, অত বয়স্ক একজন মানুষ খুন করার কথা বলছেন, তবু তার মুখে কোনো অনুশোচনার চিহ্ন নেই। পুলিশ গিয়ে প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে। প্রতিবেশীদের থেকে তিনি জানতে পারেন যে ওই এলাকাতেই এর আগেও বেশ কয়েকজন মহিলা পুরুষ নিখোঁজ হয়ে গেছেন এবং যাদের কোনো খোঁজ আজও পাওয়া যায়নি। আর সবথেকে অদ্ভুত ব্যাপার হলো, যারা নিখোঁজ হয়েছেন তাদের প্রত্যেকের সাথেই সেবাস্টিয়ান সিএমের কোনো না কোনোভাবে যোগাযোগ ছিল। এরপর তদন্তকারীরা ওই কেসগুলোকে আবার রিওপেন করে। তাদের সবথেকে নজর কাড়ে 2017 সালের একটি ঘটনা। বিন্দু নামে 47 বছর বয়সী একজন মহিলা 2006 সালে নিখোঁজ হয়ে গিয়েছিল এবং সেটা রিপোর্ট হয়েছিল 2017 সালে। কিরকম আরেকটু ডিটেলসে বলি আপনাদের, শুনুন। পুলিশ চমকে যায়, কারণ বিন্দু পদ্মনাভনের নিখোঁজ হওয়ার ঘটনাটা নিয়ে যথেষ্ট জল ঘোলা হয়েছিল। সেবাস্টিয়ানের নামও এই ঘটনার সাথে জড়িয়েছিল, কিন্তু প্রমাণের অভাবে সেবাস্টিয়ান ছাড়া পেয়ে গিয়েছিল। প্রবীণ কুমার নামের একজন ব্যক্তি কেরালার হোম ডিপার্টমেন্টে এসে জানান 2002 সালে তার বাবা মা মারা গেছেন। তখন তিনি ইতালিতে ছিলেন, তিনি আসতে পারেননি, তাই সমস্ত সম্পত্তি তার বাবা মা বোন বিন্দুর নামে ট্রান্সফার করে দিয়েছিল। প্রবীণ সদ্য ইতালি থেকে দেশে ফিরেছে এবং সে তার নিজের গ্রামে গিয়ে দেখে বাড়িতে বিন্দু নেই। সে বিন্দুর সাথে যোগাযোগের চেষ্টা করে, কিন্তু সে সফল হয়নি। সে প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে, প্রতিবেশীরাও তাকে বিন্দুর কোনো খোঁজ দিতে পারে না। এছাড়া সব থেকে তাকে যেটা আঘাত করেছিল সেটা হচ্ছে তার সমস্ত সম্পত্তি অন্য একজন লোকের নামে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল। ঘটনাটা আপনাদের খুব অদ্ভুত লাগছে, তাই না? প্রবীণ নামে লোকটা যে বাবা মায়ের মৃত্যুতে দেশে এলো না, বোনের সাথে কোনো রকম যোগাযোগ রাখলো না, হঠাৎ করে সে এসে বোনের নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে কমপ্লেন করছে। পুলিশেরও অদ্ভুত লেগেছিল, কিন্তু তারা দীর্ঘদিনের অভিজ্ঞতা এটা বুঝতে পেরেছিল যে প্রবীণের নিজের পরিবারের প্রতি বা বোনের প্রতি কোনো টান নেই, তার টান রয়েছে সম্পত্তির ওপর। হঠাৎ করে অত বড় একটা সম্পত্তি হাতছাড়া হয়ে যাওয়া, অত বড় বলছি তার কারণ মোট সম্পত্তির পরিমাণ ছিল প্রায় 5 কোটি টাকার। হ্যাঁ, পুরোটা লিকুইড ক্যাশ ছিল না, তার মধ্যে বেশিরভাগটাই ছিল জমি এবং বাড়ি। সেই সম্পত্তি হাতছাড়া হয়ে যাওয়ায় প্রবীণ এখন উঠে পড়ে লেগেছে বোনের খোঁজ করার জন্য। তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে যে 2005 সাল পর্যন্ত বিন্দু তার বাবার নামে পেনশন তুলত। 2005 সালের পর থেকেই সে পেনশন আর কোনোদিন তোলেনি, অর্থাৎ 2005 সালেই সে নিখোঁজ হয়ে গেছে। প্রতিবেশীরাও কেউ তার খবর বলতে পারেনি। তারা বলেছিল যে বিন্দু নাকি প্রায় বেঙ্গালুরু চলে যাওয়ার কথা বলতো, কিন্তু আদৌ সে বেঙ্গালুরু গেছে কিনা তারা সেটা জানে না। 2005 সালে বিন্দু নিখোঁজ হয়েছে, এটা চলছিল 2017 সাল, অর্থাৎ 12 বছর মেয়েটা নিখোঁজ।
পুলিশের হাতে অন্য কোনো সূত্র ছিল না। তারা বিভিন্ন হাসপাতালে খোঁজ করে দেখে, বিভিন্ন মর্গে খোঁজ করে দেখে, কোনো আনআইডেন্টিফাইড বডি পাওয়া গেছে কিনা খোঁজ করে দেখে, কিন্তু তাতেও তারা কোনো সূত্র পায় না। হঠাৎ তাদের মাথায় আসে এই যে সম্পত্তিটা হঠাৎ করে অন্যের নামে ট্রান্সফার হয়ে গেল, কিভাবে ট্রান্সফার হলো। ট্রান্সফার ডিড দেখতে গিয়ে তারা দেখতে পায় যে 4টি আলাদা আলাদা জায়গা থেকে সম্পত্তিটা বিক্রি করা হয়েছে এবং পুরোটাই হয়েছে 2005 সালের পর। আরও অবাক করার ব্যাপার, ট্রান্সফার ডিডে যে ছবিটি ছিল সেই ছবিটি আসলে বিন্দুর না, সেটা আসলে অন্য কোনো মহিলার। পুলিশ এবার হন্যে হয়ে এই মহিলাকে খুঁজতে শুরু করে। খুঁজো পায় পুলিশ। এই মহিলার নাম টি মিনি। পুলিশের সন্দেহ হয় এই টি মিনি বিন্দুর পরিচয় ব্যবহার করে জালিয়াতিটা করেছে। টি মিনিকে জিজ্ঞাসাবাদ করা হলে সে বলে যে তার সাথে ওই সময় একজন ভদ্রলোকের আলাপ হয়েছিল। সেই ভদ্রলোক বলেন যে বিন্দু বিদেশে থাকতো, সে সেখানেই মারা গিয়েছে। এবার তার সম্পত্তিটা বিক্রি করতে গেলে তার সাইন তো প্রয়োজন। এবার সেই সাইন কোথায় পাওয়া যাবে, বিন্দু তো মারা গেছে। তখন সেই মহিলাকে বেশ অনেকটা টাকার অফার করেছিলেন সেই ভদ্রলোক, বলেছিলেন যে এই টাকার বিনিময়ে সে যেন এই জালিয়াতিতে তাকে সাহায্য করে। মিনির তখন টাকার প্রয়োজন ছিল। মিনি বিন্দুর সই নকল করে সেই সব সম্পত্তি বিক্রি করতে ওই ভদ্রলোককে হেল্প করেন। ভদ্রলোকের নাম আপনারা নিশ্চয়ই গেস করতে পারছেন। হ্যাঁ, সেবাস্টিয়ান সিএম। পুলিশ এবার যায় সেবাস্টিয়ান সিএম এর কাছে। সেবাস্টিয়ানকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে হ্যাঁ, বিন্দু তার সাথে যোগাযোগ করেছিল সম্পত্তি বিক্রির ব্যাপারে, কিন্তু তারপর সে কোথায় চলে গেছে তিনি তা জানেন না। এবার তার বিরুদ্ধে তো এই প্রমাণ ছিল না যে তিনি বিন্দুকে হাবিশ করে দিয়েছেন। হ্যাঁ, তার বিরুদ্ধে জালিয়াতির প্রমাণ ছিল এবং সেই নিয়ে মামলাও পুলিশের সাথে সেবাস্টিয়ানের বহুদিন চলেছিল। কিন্তু বিন্দুর নিখোঁজ হয়ে যাওয়ার রহস্য এখানেই বন্ধ হয়ে গিয়েছিল। এটা তো গেল একটা কেসের কথা। এরকম আরও 3টি কেসের কথা পুলিশের সামনে আসে। 1, ভাড়ানাড এলাকার বাসিন্দা প্রাক্তন পঞ্চায়েত কর্মী আয়শা 2012 সালে মে মাস নাগাদ একটি ফোন কল পান। সেই ফোন কল পেয়ে তিনি ব্যাংকে যাবেন বলে বেরোন এবং তারপর তিনি আর ফিরে আসেননি। তার পরিবারের লোকজন জানিয়েছিলেন যে আয়শা যখন বাড়ি থেকে বেরিয়েছিলেন তখন তার কাছে যথেষ্ট পরিমাণে ক্যাশ টাকা এবং সোনার গয়না ছিল। এই ভদ্রমহিলার সাথেও সেবাস্টিয়ান সিএম এর জমি সংক্রান্ত ব্যাপারে আলাপ ছিল। ঘটনা 2, মনোজ নামে একজন ব্যক্তির কেস পুলিশের নজরে পড়ে। মনোজের বাড়ি ছিল বিন্দুর বাড়ির কাছেই। তিনি ওই এলাকায় অটো চালাতেন। এবার তিনি ছিলেন বিন্দুর কেসের একজন গুরুত্বপূর্ণ সাক্ষী। তিনি বিন্দু এবং সেবাস্টিয়ান দুজনকেই চিনতেন। পুলিশ তাকে ডেকে পাঠিয়েছিল এই কেস সংক্রান্তই কিছু জেরা করার জন্য। পুলিশ অনেকক্ষণ অপেক্ষা করে, কিন্তু মনোজ এসে পৌঁছয় না। তখন পুলিশ মনোজের বাড়ি গিয়ে দেখতে পায় মনোজ সিলিং থেকে গলায় দড়ি দিয়ে ঝুলছে। বিন্দুর ভাই প্রবীণ এবং আশপাশের এলাকার অনেক মানুষের সন্দেহ ছিল যে সেবাস্টিয়ানই কোনোভাবে এই লোকটাকে প্রভাবিত করেছেন সুইসাইড করার জন্য, বা তিনি এমন কোনো পরিস্থিতি তৈরি করেছিলেন যাতে এই লোকটা সুইসাইড করতে বাধ্য হয়। কিন্তু আবারও কোনো প্রমাণ পাওয়া যায়নি, তাই সেবাস্টিয়ান নাচতে নাচতে মুক্তি পেয়ে যায়। ঘটনা 3, 2020 সাল। 43 বছর বয়সী সিধু নামে একজন মহিলা আবারও নিখোঁজ হয়ে যান। তিনি একা থাকতেন। মেয়ের এঙ্গেজমেন্টের একদিন আগে কিছু সোনার গয়না আর টাকা নিয়ে বেরিয়ে আর বাড়ি ফেরেননি। এই ভদ্রমহিলার সঙ্গেও জমি কেনা বেচার কারণে সেবাস্টিয়ানের যোগাযোগ ছিল। আবার একা থাকা মহিলা, আবার জমি, আবার সেবাস্টিয়ান। পুলিশ বুঝতে পারে যে এই ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা ঠিক নয়, এগুলোর মধ্যে পারস্পরিকভাবে কোনো লিঙ্ক রয়েছে। আচ্ছা, এবার আসি সেবাস্টিয়ান সম্বন্ধে আমরা কি এখন অবধি জানতে পেরেছি। সেবাস্টিয়ান 68 বছর বয়সী একজন বয়স্ক ভদ্রলোক, যিনি চেরথালাতেই থাকেন। ছোটবেলা থেকে তিনি ওখানেই থেকে বড় হয়েছেন। তিনি রিয়েল এস্টেট এজেন্ট হিসেবে নিজে নাম করেছিলেন। তার 2টো স্পেশাল পাওয়ার ছিল। প্রথমত, তাকে একদম সাধারণ মানুষের মতো দেখতে, মানে তাকে দেখে কেউ ভাবতে পারবে না যে তার মধ্যে ওরকম একটা ভয়ঙ্কর খুনি লুকিয়ে থাকতে পারে। আর 2, তিনি ভীষণ ভালো কথা বলতে পারতেন। এই মহিলাদেরকে যারা নিখোঁজ হয়ে গিয়েছিল তাদেরকে কিন্তু তিনি কথা বলেই বশ করেছিলেন। তার আচার ব্যবহারও ছিল অত্যন্ত ভদ্র। এই ভদ্রতার মুখোশ পরেই তিনি সমাজে ঘুরে বেড়াতেন এবং একা থাকা আত্মীয়হীন মহিলাদের সঙ্গে তিনি বন্ধুত্ব করতেন। আর তারপর জায়নাম্মা, বিন্দু, আয়শা বা সিধুদের সাথে তার পরিচয় হয়েছিল নয় রিয়েল এস্টেট এজেন্ট হিসেবে, আর নইলে আগে থেকেই তিনি তাদের বন্ধু ছিলেন। যেমন বিন্দুর কথাই ধরুন না, জমি বিক্রির বিষয়কে কেন্দ্র করে সেবাস্টিয়ানের সাথে বিন্দুর আলাপ হয়েছিল।
আলাপ করেই তিনি বুঝতে পারেন যে এই মহিলা একা থাকেন এবং এর প্রচুর পয়সা। তিনি বিন্দুকে ভুলিয়ে ভালিয়ে নিজের বাড়িতে ডেকে আনেন, তারপর বিন্দুকে খুন করে তার লাশ জ্বালিয়ে ওই পুকুরে ফেলে দেন। পুকুরে ফেলার কারণ হচ্ছে, আপনারা অনেকেই হয়তো জানেন যে মাগুর মাছ নিরামিষাশী ঠিক না, পোকামাকড়ের সঙ্গে সঙ্গে তারা লাশও খেয়ে নেয়। লাশ গুম করার তিনি একটা দারুণ উপায় বার করেছিলেন বলতে হবে। প্রথমে মৃতদেহটাকে জ্বালাতেন, তারপর সেই পোড়া মৃতদেহটাকে জলে ফেলে দিতেন, মাগুর মাছ সবটা খেয়ে নিত, আর যে হাড়গোড়গুলো বেঁচে থাকতো, যেগুলো ভেসে টেসে উঠতো, ওই যে গর্ত খোঁড়ার কথা বলেছিলাম, সেখানে তিনি সেগুলো পুঁতে দিতেন। জায়নাম্মা, সিধু বা আয়শা কারোর ঘটনায় বিন্দুর থেকে আলাদা কিছু না, সব ঘটনাগুলোই মোটামুটি একই রকম। একজন নিষ্পাপ দর্শন বৃদ্ধের সাথে বন্ধুত্ব করে তারা আক্ষরিক অর্থেই ধনে প্রাণে মারা গেছেন। বর্তমানে সেবাস্টিয়ান কেরালার জেলে বন্দী, সেখানে সে বিচারের অপেক্ষায় রয়েছে। তদন্ত চলছে সে প্রকৃত অর্থেই সাইকোপ্যাথ কিনা। পুলিশ তো প্রথমে ধরতেই পারেনি যে ওরকম একজন নিষ্পাপ দর্শন 68 বছর বয়সী বৃদ্ধ এরকম কাজ করতে পারে। যদি ওই পুকুরে তদন্ত না হতো তাহলে হয়তো পাঁচও এরকম একজন অপরাধী ধরাই পড়তো না। নিষ্পাপ দর্শন বৃদ্ধ সেজে সে কলার তুলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো। হয়তো এরকম অনেক মানুষজন আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছেও। তাদের মিষ্টি কথা শুনে আমরা ভাবছি, আহা কি ভালোই না মানুষটা, কিন্তু হয়তো সে আমার আপনার সাথেও ওই সেবাস্টিয়ানের মতোই। দেখুন, আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি না, ভয় দেখানোটা আমার উদ্দেশ্য নয়, কিন্তু একটা কথা মনে রাখবেন, কোনো মানুষকে বিশ্বাস করার আগে ভালোভাবে খতিয়ে দেখবেন। এই পৃথিবীতে যেমন প্রচুর ভালো মানুষ রয়েছে, তেমন প্রচুর খারাপ মানুষও কিন্তু ওই ভালো মানুষের মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে। আমাদের পডকাস্টের উদ্দেশ্য সেম, আপনাদেরকে সতর্ক করা। যাই হোক, আমাদের আজকের গল্প আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে সেক্ষেত্রে ভিডিওটাকে একটা লাইক কিংবা হাইপ করার কথাও ভেবে দেখতে পারেন। এছাড়া চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ, শুভরাত্রি।